বৈবিকে নামে শুরু করেছিলাম হুমায়ুন আহমেদ রচিত হিমুসিচের প্রথম উপন্যাস ময়ূরাক্ষী। আমাদের প্রথম পর্বটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা শুনেননি তারা শুনে আসতে পারেন। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। বড় ফুফুর বাসায় দুপুরে যাওয়ার কথা, উপস্থিত হলেন রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লসিত গলায় বলল, এমুদা এসেছো? অনেক কথা আছে, আজকে থাকবে কিন্তু। আই নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে। এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনা খুব ভালো, এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে। সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না। মাঝামাঝি জায়গা তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে, ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয় চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তখন সে আর পরীক্ষায় হলে ঢুকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবার ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির। বাদলের গলায় হাতে কোমর নানা মাপের তাবিজ ঝুলছে। এর মধ্যে একটা তাবিজ নাকি ঝিনকে দিয়ে কৌকাফনগর থেকে আনানো। কৌকাফনগর নাকি অনেক ঝিন এবং পইরা থাকে। আমার বড় ফুপা ঘর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার, তিনি কিছু বলছেন না। বাদলে দেখে আমার মতো অবস্থা, দাড়ি গোল কুজে হুলস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হেমুদা পড়াশোনা করছি, হাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেভি হচ্ছে। একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। হেমু ভাই, তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়া। ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপযুক্ত। মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা। তবু আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। মাদার শব্দ করে হেসে উঠল। সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছেলে অবস্থা দেখে দিন দিন খারাপ হচ্ছে। এতক্ষণ ধরে কেউ হাসে? ফুপু গম্ভীর মুখে খাবারে এগিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে দুপুরের প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ের টকটক গন্ধ, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোস্টে আরেক পিস দেবো? দাও। এত খাবার দাবার আয়োজন কি জন্যে, একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কি জন্যে? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলা আটকে পড়েছিলাম, উপলক্ষটা কি? রিনকির বিয়ের কথা পাকা হলো। বাহ, ভালো তো। হপু গম্ভীর হয়ে গেলেন। আমি খেয়ে যাচ্ছি। টকগন্ত পোলা এতক্ষণ খাওয়া ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারছি, তবু নিজেকে সামলাতে পারছি না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে? কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়ে দিচ্ছ, তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলো কৌতূহল নেই, আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে করে কি? মেইন ইঞ্জিনিয়ার। বলো কি, তাহলে তো মালদার পার্টি। ফুপু রাগী গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো, মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি এই বলছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে। শর্ট না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিনকে বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুপুর মুখটা কালো হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতে পড়লে বোঝা যায় না। বোঝে না গেলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুপুর মুখ আরো অন্ধকার হয়ে গেল। তখন মনে পড়ল, কি সর্বনাশ, ফুপা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি। তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি, তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে। নো প্রবলেম। আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এই জাতীয় কোনো কথাই বলবি না।
বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলে দেব? বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো? তোর কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও। তোমরা তো কেউ পান খাও না, কাউকে দিয়ে 3টা পান আনাও তো। রিঙ্কির সঙ্গে দেখা করতে গেলাম। এই মেয়ে 9-10-এ পড়ার সময় রোগা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্যই সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে। মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তারকে মানাতো না। কে রে, ক্লাস 1 একটা ভর জোগাড় করে ফেললি, কনগ্রাচুলেশনস। রিঙ্কি অসম্ভব খুশি হলো, অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, ক্লাস 1 পড়না ছাই, ক্লাস 3 হবে পরে জোরো। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সে ইন্টারমিডিয়েট ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, ওহো, বাংলা সেকেন্ড পেপারে যে নাম্বার পেয়েছি জানেন, মার্কশিট দেখেই কেঁদেছি। রিঙ্কিরও দেখি সেই অবস্থা, খুশিতে মুখ ঝলমল করছে অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই, ওখানে দারুণ শট, মনে হয় কলিং বেল হাতে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম, খুশি গলায় বললাম, তাহলে তো তুই লাকি। ভাগ্যবতী মেয়েদের বড় খাটো হয়, খনার বাচনে আছে। যাও। সত্যি, খনা বলছেন, খাটো পেয়ারা ভালো, খাটো স্বামীর মন, তারপর আর কি কি যেন আছে মনে নেই। বানিয়ে বানিয়ে কি যে মিথ্যে বলো, এই ছড়াটা এক্ষুনি বানালে তাই না? হুম, কেন বানালে বলো তো? তোকে খুশি করবার জন্য। খুশি করবার দরকার নেই, আমি এমনিতেই খুশি। সেটা তোর মুখ দেখে বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? হুম, তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3বার টেলিফোন করেছে, তারপর বলেছে রাত 11টার সময় আবার করবে। লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে। বাবা সন্ধ্যে থেকে তার ঘরে বসে আছে, আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়। আমি কি করে আনবো? আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি। পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না, আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজ থেকে আনতে চেয়েছো। তা তো বটে। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে? কি আর বলবে, কিছু বলে না। আহা বল না শুনি। উফ, তুমি বড় যন্ত্রণা করো, আমি কিছু বলতে চালতে পারবো না। এমনকি লজ্জায় লাল নিয়ে হতে লাগলো। মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে। বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিঙ্কির সঙ্গে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, থাকা গেল না। ফুপা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার, 0 পাওয়ারে একটা বাতি জ্বলছে, লক্ষণ সুবিধার না। ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে, এই কাজটা বেশিরভাগ সময় বাইরে সারেন। বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না। ফুপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুমতি পান, আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি, কাছে তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। ফুপা আসবো? এমো, এসো, দরজা ভিড়ে দাও, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বসো, সামনে চেয়ারটায় বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই। জি না। তারপর বলো কেমন আছো, ভালো? জি। রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল, শুনেছ বোধ হয়? জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলের নিশ্চয়ই এর ধরনের কোনো নাম টাম আছে। বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে, না ধরলে নিজের জামাই সম্পর্কে এই ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেলের সাইজের একটা ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই তো ওঠে না।
আমি হচ্ছে এই সংসারে টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা তো কেউ জানতে চায় না, তারপরেও বলতাম, কিন্তু দেখি মেয়ে আর মেয়ের মা দুজনে খুশিতে পাকবাক্কুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল, তিনি আরো খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে আছি দেখে বললেন, এটা পঞ্চম পেগ, আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়, 7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিংটিং করে দিয়ে আসি, ও কোথাও যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করো বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিঙ্কিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি যেন জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছ? তুমি তোমার মুখে দাড়ি গোফের চাষ করছো করো, সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো, আমি 1000 টাকা বাজিয়ে রাখতে পারি, কাল দুপুরের মধ্যে সেও হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি মাথা কামাও, আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেন ইট। আমার জানা নেই ফুপা। ভুলটা আমার। মেট্রিক পাশ করে তুমি যখন এলে আমি ভালো মনে বললাম, আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি। বুঝতে পারলে ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছুই করনি। আই ডু এগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভ্যাগাবন্ড না, অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগান্ট। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রা এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারাত ফেরার নাম নেই। জ্যোৎস্নাকে এমন জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে, বলো তুমি? তোমার মুখ থেকে শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো, তাই বলে সারাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়, তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলে একটা আলাদা এফেক্ট আছে, শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না, গাছগুলো জীবিত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত, খানিকটা জেগে ওঠে পূর্ণিমার রাতে, তা মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। দিন 3 পরেই পূর্ণিমা। দিন 3 পরেই পূর্ণিমা? জি। এইসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছে থাকে? জি। একবার গেলে হয়, বলে ফুপা গম্ভীর হয়ে গেলেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্সড করে ফেলেছিলে। মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরে নিয়েছে তারা যা ভাবছে তা ঠিক। তাদের জগৎটা একমাত্র সত্যির জগৎ। এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। ফুপা রাগী গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছ। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি, তুমি অসুস্থ। ইউ আর সিক ম্যান। ফুপা আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে, দাও। তিনি সিগারেট ধরালেন, খুক করে কাশলেন। ফুপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। এমু? জি। রাস্তা রাস্তা ভেগামন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্যই তা করতে পারো। ইট ইজ ইউর লাইফ। কিন্তু আমার ছেলেও তা করবে, তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছেলে, একই ঘরে ঘুমিয়েছ।
এই 2 বছরে তুমি আমার মাথাটা খেয়েছো। তুমি আর এই বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না। ঠিক আছে। এবারে ত্রিসীমানায় যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠে ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে ফুপা। পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই। অ্যাকসেপ্ট করবে কিনা করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে। আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না। 3,000 কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো আমার মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করাচ্ছে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীরা সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটি বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মাদুকরি। আমার কাছে লেকচার ছাড়বে না। ফুপা, আমি কি তাহলে উঠবো? যাও উঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছে করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছে তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার। যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন তো? খবরের কাগজ খুলে দেখবেন। আমার তো রোজই 1-2টা মানুষকে খুন করতে ইচ্ছে করে। হেমু, ইউ আর সিক ম্যান। ইউ আর সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছে? কি করে বুঝলে? মাতালরা প্রতিটি বাক্য 2বার করে বলে। আপনিও তাই বলেছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন। বমি করলে ভালো লাগবে। বলে আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি। কাজে ফুপা এখন হড়বড় করে বমি করবেন। হলোও তাই। তিনি চারদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘর দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে আমার মনে হচ্ছে তার নাড়িভুড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখবো ভূমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। সেই দৃশ্য খুব সুখবর হবে না। আমি বারান্দা চলে এলাম। রিংকে ছুটে এসেছে, বাদল এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি। এই সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজে আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘে আনাগোনা। বৃষ্টি হবে কিনা কে জানে। হলে ভালোই হয়। এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। নবদেরা জলে স্নান করা বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেওয়া 2টো পান কিনলাম। জর্দার নাম সবই পুলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনো বাজারে আসেনি। যদিও মহিলারাই বেশি জর্দা খান। কোনো একটা জর্দার কোম্পানিকে এই আইডিটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বারের চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে। কাজের ছেলেটির হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে। আজ সারারাতি বোধ হয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পানি কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিললো তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা। তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ। এখানে থাকলে তোর দরকারটা কি? এত রাতে যাবো কোথায়? গল্প ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের কাছে অডিও বইটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনারা যারা অন্য প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল।